আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পর্ষদ টেস্ট পেপার 2026-এর সেট নাম্বার হচ্ছে আমাদের 15, পাতা নম্বর হচ্ছে 422 ও 423। স্কুলটার নাম হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। ঠিক আছে, তো চলো আমরা স্কুলের 1, 2, 3, 4 দাগের অঙ্কগুলো আমরা সলভ করি। তাহলে স্কুলটার নাম হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। আচ্ছা, 1 দাগের অঙ্কটা কি বলেছে? বার্ষিক a% সরল সুদের হারে কোনো মূলধনের b বছরে মোট সুদ ABC/25 হলে মূলধনের পরিমাণ কত হবে? আচ্ছা, এখানে তাহলে মূলধনের পরিমাণ p ধরে নিচ্ছি, আর বছরটা সময়টা b দেওয়া আছে, সুদ সমান দেওয়া আছে, আর বার্ষিক হার দেওয়া আছে। তাহলে i = p/t তে আমরা ডাইরেক্ট মানটা বসাতে পারবো। ঠিক আছে, তাহলে 1 দাগের অঙ্কটা দেখো। 1 দাগের অঙ্কটা কি বলেছে? i = আমরা ধরে নিচ্ছি p-টা, আসলটা হচ্ছে p, তাহলে i = p/t বাই কত হয়ে যাচ্ছে? 100। তাহলে i এর মান কিন্তু আমরা জানতে পেরেছি, ABC বাই কি হয়ে যাবে? 25 = p এর মানটা আমরা বার করব, আর r এর মান বলে দিয়েছে a, আর সময়টা b বলে দিয়েছে, বাই কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো এ বি কেটে গেল, 25কে যদি আমি গুণ করে কাটাকাটি করি, 4 25, তাহলে পি ইকুয়াল টু কি হবে? কোনাকুনিতে গুণ করি 4c হয়ে যাচ্ছে। তাহলে এটা অপশন নম্বর কত আছে? বি নম্বর অপশনে এটা হচ্ছে অ্যান্সার আমাদের। 1 দাগের অ্যান্সার হচ্ছে আসলটা 4c। ঠিক আছে, তারপর চলো 2 দাগেরটা কি বলেছে? বলেছে একটি ব্যবসায় ABC এর বিনিয়োগ কালের অনুপাত 5 কি বলেছে? 6:8 এবং লভ্যাংশের অনুপাত দেওয়া আছে 5:3:12 হলে তাদের মূলধনের অনুপাত কত? আচ্ছা, একটা কথা মনে রাখবে, যদি এরকম টাইপের অঙ্ক থাকে কি তাদের বিনিয়োগ কালের অনুপাত দেওয়া আছে আর লভ্যাংশের অনুপাত দেওয়া আছে আর তাদের মূলধনের অনুপাত চাইছে, তাহলে যেগুলো অপশন থাকবে দেওয়া তাদের সঙ্গে দেখবে এই যে এই বিনিয়োগ কালের অনুপাতটা ইনটু করে মানে গুণ করে দেখবে, গুণ করার পরে লঘিষ্ঠ আকারে নিয়ে আসবে। যদি এই লভ্যাংশের অনুপাতের সমান হয় তাহলে বুঝে যাবে সেই অ্যান্সারটা হচ্ছে সত্য। ঠিক আছে, কি বললাম? এই যে বিনিয়োগ কালের অনুপাতের সঙ্গে যেগুলো অপশন দেওয়া থাকছে সেই অপশনগুলোকে আমাদের কি করতে হবে? গুণ করে নিতে হবে। গুণ করে আমরা যদি লঘিষ্ঠ আকারে নিয়ে আসি আর যদি এই যে এই লভ্যাংশের অনুপাতটা আসে তাহলে সেটাই হচ্ছে আমাদের মেন অনুপাত, মূলধনের অনুপাত। ঠিক আছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা কথা ভাষাটা এভাবে লিখে নেব কি 2 দাগের এ অনুপাত বি অনুপাত সি এদের বিনিয়োগ কালের অনুপাত, বিনিয়োগ কালের অনুপাত কত বলা আছে? 5 6 8 এটা দেওয়া আছে। আর লভ্যাংশের অনুপাতটা কত দেওয়া আছে? লভ্যাংশের অনুপাত দেওয়া আছে কত? লভ্যাংশের অনুপাত দেওয়া আছে 5 3 12 এটা দেওয়া আছে। আমি কি বললাম? প্রতিটি অপশনের সঙ্গে এই যে বিনিয়োগ কালটাকে গুণ করে নিব আমরা, তাহলে হয়ে যাবে। যেমন আমাদের এ দাগের অপশনটাতে কি দেওয়া আছে? এ দাগের অপশনটাতে আমাদের দেওয়া আছে 2:1:3। আচ্ছা, আমি কি বললাম? এই যে বিনিয়োগ কালেরটার সঙ্গে একে গুণ করে নিব, তাহলে ইনটু যদি করি তাহলে 5 দুনা কি হয়ে যাবে? 10:6 একে 6 হয়ে যাচ্ছে, আর কি হয়ে যাবে? 3 8 24 হয়ে যাবে। তাহলে যদি আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 2 দিয়ে যদি কাটি তাহলে কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে। 2 দিয়ে কাটলে 3 হয়ে যাচ্ছে, আর একে 2 দিয়ে কাটলে 12 হয়েছে। দেখো আমরা লভ্যাংশের অনুপাতটা কিন্তু পেয়ে যাচ্ছি। আর আমরা কি জানি? লভ্যাংশের অনুপাত আর মূলধন অনুপাত কিন্তু সমান। তাহলে আমাদের অপশন দাগের হচ্ছে এই যে এ নম্বর অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি এ দাগেরটা না যেত আমাকে সেম একই রকম ভাবে বি দাগেরটাও করতে হতো, বি এরটা না গেলে সি এরটা করতে হতো, সি এরটা না গেলে ডি এরটা, যতক্ষণ পর্যন্ত না যেত তাহলে আমাকে দেখতে হতো পরপর। ঠিক আছে, তাহলে যেহেতু এ দাগেরটা আমাদের মিলে গেল তার জন্য এ দাগের অপশনটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 2 দাগেরটা হয়ে গেল। তারপর চলো 3 দাগের অঙ্কটা কি বলেছে?
তিন দাগের অঙ্কটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান। বীজদ্বয় সমান মানে আমরা কি জানি, নিরূপকটা সমান কি হবে, 0 হবে, তাই তো। কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। এখানে কি বলেছে, বিপরীত চিহ্ন যুক্ত আমাদের ওই বীজদ্বয় হবে, কিন্তু বীজদ্বয় কি হবে, সমান হবে। তাহলে আমরা আগে সমীকরণটা লিখে নিই। বলেছে এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস সি ইকুয়াল টু কি আছে, 0 দেওয়া আছে। তাহলে বীজ দুটি আমরা ধরে নিচ্ছি, অতএব বীজ দুটি হলো কত কত হবে, যেহেতু বিপরীত চিহ্ন বলেছে, একটা আলফা ধরে নিচ্ছি, একটা মাইনাস আলফা ধরে নিচ্ছি। তাহলে আমরা দুটো প্লাসের ফর্মুলা সমষ্টির কি জানি, কি আলফা প্লাস মাইনাস আলফা, যেহেতু আলফা বিটা হয়, তাহলে এখানে দুটো বিপরীত চিহ্ন যুক্ত বলেছে, তার জন্য আলফা প্লাস মাইনাস আলফা ইকুয়াল টু কি আসবে, মাইনাস বি বাই এ, এটাই তো আসছে। তাহলে আমরা এখানে দেখো আলফা প্লাস মাইনাস মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস বি এর মান আমরা কি পাচ্ছি, দেখো তো বি এর মান পাচ্ছি এ বি সি, তাহলে মাইনাস এ বি সি, আর নিচে কি আসছে, এ এর মান কিন্তু এই আসছে, তাহলে এটা বসে গেল। তাহলে এখানে দেখো কাটাকাটি করলে কত আসছে, 0 আসছে, ইকুয়াল টু মাইনাস এ বি সি বাই এ। তাহলে কোনাকুনি যদি আমি গুণ করে নিই, তাহলে এটা এপারে এসে কি হয়ে যাবে, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো কি মাইনাস, আমি ঘুরিয়ে একটু লিখছি, এটা কোনাকুনি যদি গুণ করি মাইনাস এ বি সি ইকুয়াল টু কি হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে এটাকে দেখো আমরা মাইনাসটাকে যদি আমি ওপাশটাই করে দিই, তাহলে সুন্দর কোনো মান চেঞ্জ হবে না। তাহলে এ বি সি ইকুয়াল টু কি হবে, 0 হয়ে যাবে। দেখো তোমাদের অপশন নাম্বার এটা ডি এ অপশনটা আছে এটা, ঠিক আছে। কি করলাম, আলফা প্লাস বিটা থেকে মাইনাস বি বাই এ করে দিলাম, মানটা বসালাম, আলফা মাইনাস আলফা কেটে 0 আসলো। এবার এটা কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে এটা এ পাশটায় চলে আসলো, কোনাকুনি গুণ করলে 0, 0টাই যে ও পাশটায় পাশে, তো সুন্দর কোনো মান চেঞ্জ হবে না। তাহলে এ বি সি ইকুয়াল টু কি হবে, 0। অপশন নাম্বার ডি আমাদের এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের 3 দাগের অঙ্কটাও কমপ্লিট হলো। তারপর চলো 4 কি বলেছে। 4 বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও সিবি ইকুয়াল টু এক্স ডিগ্রি এবং বিএসি ওয়াই ডিগ্রি হলে বলেছে এগুলো অপশনের মধ্যে কোনটা ঠিক হবে। আচ্ছা, আমি চিত্রটা আগে অঙ্কন করি, তাহলে বুঝতে পারবে। এরকম একটা চিত্র আসছে, ঠিক আছে। এটা একটা বৃত্ত ধরে নিচ্ছি, আর এর মাঝখানে এটা একটা ত্রিভুজ আসছে, এটা একটা ত্রিভুজ, নাম হচ্ছে এ বি আর সি। তাহলে এখানে একটা কোণ, পরিকেন্দ্র থেকে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটা কোণটার নাম বলে দিয়েছে, ঠিক আছে, ও কোণ এটার নাম বলে দিয়েছে। তো এখানে মান দেওয়া আছে, এটা এক্স ডিগ্রি আর এটা ওয়াই ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, কি এই যে ও বি আর ও সিটা কি হবে, এখানে কিন্তু ও বি আর ও সিটা কি হবে, সমান হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, একই বৃত্তের কি হবে, ব্যাসার্ধ। এবার আমাদের জানা আছে, এখানে একটা মান জানি আমরা, কি আমি যদি এটা ওয়াই হয়, ভালো করে বুঝবে, এটা যদি এক্স হয়, তাহলে এটা এ দুটো মিলে কত হবে বলো তো, 2x হয়ে যাবে। তাহলে আমরা যদি এরকম করি কি কোণ বি, আচ্ছা নাম দিয়ে দিচ্ছি এ বি, এটা যদি নাম ধরে নিই কি ও বি হয়ে যাবে, হ্যাঁ, কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি ইকুয়াল টু কি হবে, এটা এক্স যদি হয় তাহলে এটাও এক্স হবে, কারণ এ দুটো কি সমান আছে, তাহলে তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এক্স প্লাস এক্স সমান কি হবে, 2x হয়ে যাবে। তাহলে এই কোণটার মান আমরা এখান থেকে বার করতে পারবো, কিভাবে বার করতে পারবো, কোণ বিওসি সমান কি হয়ে যাবে, 180 থেকে আমরা 2x টা মাইনাস করে দেবো, তাহলে এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এই মানটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা কি পরিধস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা পরিধস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। তাহলে যদি আমি দুটোকে সমান করতে চাই, তাহলে একে 2 দিয়ে গুণ করলে এটা কোণের সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে কি করে দেবো আমরা, যেহেতু ওয়াই আছে, একে 2 দিয়ে গুণ করলেই তাহলে এটার মানটা পেয়ে যাবো। তাহলে এটার মান সমান আমরা কি পেয়েছি, 180 - 2x।
তাহলে দেখো এখানে 2y আছে, আর এটা -2x কে এপার নিয়ে আসলে +2x হয়ে যাবে ইকুয়াল টু 180। দুটো থেকে দেখো 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমি y + x লিখতে পারি বা x + y, কোনো ব্যাপার না, ইকুয়াল টু কি হয়ে যাবে 180, বা x + y ইকুয়াল টু কি হয়ে যাবে 180/2। তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আমাদের হচ্ছে অপশন নাম্বার কত আছে 90 ডিগ্রি আছে। x + y ইকুয়াল টু 90 ডিগ্রি দেওয়া আছে আমাদের, x + y ইকুয়াল টু 90 ডিগ্রি দেওয়া আছে অপশন নাম্বার বি এ। দেখো তাহলে বি দাগের অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। 4 দাগেরটা হয়ে গেল। 5 দাগেরটা চলো, 5 দাগেরটা কি বলেছে এখানে, বলেছে 6 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলকের ওজন বলে দিয়েছে কত 27 কেজি। ভালো করে বুঝবে, 6 সেমি ব্যাসার্ধের একটি নিরেট গোলক, একটি গোলকের ওজন, তাহলে তার মানে কি 6 সেমি ব্যাসার্ধের একটা গোলকের আয়তনের এটা ওজন। ওই ধাতু নির্মিত বলেছে 8 সেমি বহি ব্যাসার্ধ, ওই ধাতু নির্মিত বলছে 8 সেমি বহি ব্যাসার্ধ বিশিষ্ট এবং 2 সেমি পুরু একটি ফাঁপা গোলকের ওজন কত হবে নির্ণয় করতে বলেছে। তার মানে আমরা কি 6 সেমি দ্বারা এটা আছে, তাহলে 4/3 পাই আর কিউব, আর এর জায়গাতে 6 এর কিউব, তাহলে এতটার ওজন যদি এতটা হয়, তাহলে এই যে এতটা এই যে গোলক তৈরি হবে এটার ওজন কত হবে। তাহলে আমরা লিখতে পারবো কিভাবে, দেখো আমরা একটু অঙ্কটা করি। অঙ্কগুলো একটু আলাদা দিয়েছে স্কুলের, তো ভালো করে লক্ষ্য রাখো কি 6 সেমি, ঠিক আছে, ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, গোলকের আয়তন আমাদের দেওয়া আছে কত, তাহলে 4/3 পাই আর কিউব মানে কি 6 এর কিউব, তাহলে কত হয়ে যাবে 4/3 পাই 216 কিন্তু হয়ে যাচ্ছে। এত ঘন কি দেওয়া আছে, একক ঘন তোমাদের সেমি, ঘন সেমি দেওয়া আছে, ঠিক আছে। এবার একটা জিনিস মনে রাখবে কি এই যে এত ঘন সেমি 4/3 পাই 216 এর মানটাই কিন্তু কি বলেছে 27 কেজি বলে রেখেছে আমাদের, এটা আমাদের বলে রেখেছে, ঠিক আছে। তাহলে পরেরটার আয়তন বার করি, তাহলে পরেরটার আয়তন কত হবে এরকম 8 সেমি বহির ব্যাসার্ধ, বহির ব্যাসার্ধ ও এখানে 2 সেমি পুরু বলেছে। যদি এরকম একটা গোলক থাকে তাহলে গোলকটার এটা বহির ব্যাসার্ধ বাইরের দিক থেকে যদি নিয়ে এটা, তাহলে বলে দিয়েছে 8 সেমি, ঠিক আছে। এবার এই যে এটা মোটা অংশটা আছে, এই অংশটা আছে, এটা বলেছে পুরো 2 সেমি, তাহলে ভিতরকার যদি আমি অন্তর ব্যাসার্ধ নিতে যাই বাইরেটা ছেড়ে, তাহলে কি হয়ে যাবে 8 থেকে 2 বাদ দিলে আমি অন্তর ব্যাসার্ধ পেয়ে যাব। অতএব 8 সেমি বহির ব্যাসার্ধ এবং তাহলে 8 থেকে 2 বাদ দিলে তাহলে 6 সেমিটা কি হয়ে যাবে অন্তর ব্যাসার্ধ হয়ে যাবে, তাই তো, অন্তর ব্যাসার্ধ। 8 সেমি বহির ব্যাসার্ধ আর 6 সেমি অন্তর ব্যাসার্ধ, গোলকের ফাঁপা গোলকের তাহলে আয়তন আমরা বার করি। অন্তর ব্যাসার্ধ ফাঁপা গোলকের আয়তন কত হবে, এটা একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, ফর্মুলা হচ্ছে 4/3 পাই, মানে প্রথমটা বহির ব্যাসার্ধ কিউব মাইনাস অন্তর ব্যাসার্ধ, তাহলে বহির ব্যাসার্ধ মানে কত 8 এর কিউব মাইনাস অন্তর ব্যাসার্ধ কত 6 পেয়েছি 6 এর কিউব। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে 4/3 পাই বসে গেল, 8 এর কিউব মানে হচ্ছে 512 মাইনাস 6 এর কিউব মানে হচ্ছে 216, তাহলে এখান থেকে 4/3 পাই কি আসবে 296 আসছে, তাহলে এটা পাচ্ছি আমরা। আচ্ছা দেখো এখানে পেয়েছি আমরা কত 4/3 পাই 216, এটার কত পেয়েছি 27 কেজি। আমাদের বার করতে কি হবে 4/3 পাই 296 কেজি কত ওজন হবে সেটা বার করতে হবে। তাহলে আমরা ওই নিয়ম অনুসারে আমরা করলে হয়ে যাবে কি 4/3 পাই 216 ঘন কিউবের ওজন হচ্ছে কত 27 কেজি। তাহলে 1 এর ওজন কত হবে 27 বাই কি হয়ে যাবে
4/3 পাই 216। তাহলে কি আসছে, অতএব 4/3 পাই 296 এর ওজন কত হবে? তাহলে 27/4/3 পাই 216 ইন্টু কি হয়ে যাবে 4/3 পাই 296। তাহলে আমরা যদি কাটাকাটি করতে যাই, এখানে দেখো 4/3 পাই পাই কেটে যাচ্ছে, 27 একে 27, 27 দিয়ে আমি কাটতে চাই একবারে, 27কে 8 দিয়ে এখানে কিন্তু কেটে যাচ্ছে, আর 8 দিয়ে এটাকে কাটতে যাই, তাহলে কত হয়ে যাচ্ছে 37 আসছে। তাহলে আমাদের কত অ্যান্সার আসছে? 37 কেজি আসছে এটার। তাহলে অপশন নম্বর কত আছে আমাদের? 37 কেজি। অপশন নম্বর বি এ আমাদের অ্যান্সারটা দেওয়া আছে, দেখবে বি দাগের অপশনে 37 কেজি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা ক দাগের? 5 দাগেরটা হলো, একটু আলাদা ইউনিক টাইপের অঙ্ক দেওয়া আছে, ভালো করে লক্ষ্য রাখবে। তারপর 6 দাগেরটা কি বলেছে দেখো, 6 দাগেরটা বলেছে যদি n সংখ্যক তথ্যের যৌগিক গড় x বার এবং প্রথম n-1 সংখ্যক তথ্যের যোগফল k হয়, তাহলে n তম তথ্যটি কত হবে? আচ্ছা, n তম তথ্যটি কত হবে মানে xn এর মান আমাদের চেয়েছে, কত আসবে? প্রথমে n সংখ্যক তথ্যের যৌগিক গড় আমরা বার করতে পারবো কি, x1 x2 ডট ডট করে xn সংখ্যার x বার হবে, তাহলে ওটা যৌগিক গড় বার করতে পারবো। আর এখানে বলে দিয়েছে x-1, তার মানে কি আমরা n সংখ্যক যতটা সংখ্যা যাচ্ছিল তার থেকে একটা সংখ্যা কম। যদি বলতো x10 তাহলে ঠিক ছিল, এবার একটা সংখ্যা কম মানে কি 10-1 মানে কি 9 সংখ্যা পর্যন্ত আমাদের এটা যোগফলটা কে পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, চলো অঙ্কটা করি তাহলে বুঝতে পারবে। তাহলে এরকম দেওয়া আছে কি x1 প্লাস x2 প্লাস ডট ডট দিয়ে আমাদের xn পর্যন্ত এটার গড় দেওয়া আছে কত, x বার দেওয়া আছে। তাহলে কত সংখ্যা সেটা দিয়ে ডিভাইডেড n সংখ্যা, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট ডট দিয়ে প্লাস xn সংখ্যা কত হবে, n x বার হয়ে যাচ্ছে এটার গড়। তাহলে এটা আমরা বার করে রাখলাম। এবার কি বলেছে আমাদের, একই রকম ভাবে বলে দিয়েছে x1 x2 প্লাস ডট ডট দিয়ে, তাহলে আমাদের xn সংখ্যক সংখ্যার আগের ঘরটা কি আসবে, x n-1, তাহলে এটাই তো সামনের ঘরটা আসবে, মানে n সংখ্যা থেকে একটা কম, তাহলে প্লাস দিয়ে xn আসছে। ঠিক আছে, তাহলে এটার গড় আমরা কিভাবে বার করব, এটার যেহেতু দেওয়া আছে কত x, আচ্ছা এখানে দেখো এটার গড় আমরা বার করেছি, xn সংখ্যার গড় কি nx, তাই তো nx বার, তাহলে এটার মানও কি হবে nx বার। এখানে শুধু এই সংখ্যাটা বা এই রাশিটা এখানে উজ্জ্ব রেখেছিলাম, এখানে লিখিনি, প্রয়োজন ছিল না, এখন বলে দিয়েছে তার জন্য আমরা এটার সংখ্যাটা লিখলাম। তাহলে এটুকু দেখো আমরা এভাবে লিখতে পারবো কি, এটুকুর মান আমাদের কিন্তু দেওয়া আছে, এটুকুর মান আমাদের কত কে দেওয়া আছে, তাহলে এটুকুর মান কে প্লাস কত হয়ে যাবে xn ইকুয়াল টু nx বার। তাহলে আমরা যদি শুধু xn এর বার করি তাহলে কত হয়ে যাবে nx বার, এটা প্লাস আছে পরে গিয়ে মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা আছে আমাদের ডি দাগের অপশনে, এটা অ্যান্সারটা আছে। তাহলে 6 দাগেরটাও কমপ্লিট হলো। তারপর চলো 5 দাগের গুলো কি, 2 দাগের গুলো কি বলেছে। 2 এর 1 নম্বরটা কি বলেছে, 2 এর 1 দাগেরটা বলে দিয়েছে p টাকার r% চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদের পর্ব ত্রৈমাসিক হলে n বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে পর্বটা বলছে ত্রৈমাসিক, মানে 3 মাস দেবে, তাহলে বছরে কটা পর্ব হবে, 4টা পর্ব হবে। তাহলে এখানে লিখবো কি, তাহলে আমরা এখানে এই ভাষাটা লিখে নেব কি, সুদের পর্ব বা পর্বের সংখ্যা কত হবে, পর্বের সংখ্যা যটা মাস দেওয়া আছে পরপর দেবে সেটাকে আমি 12কে ডিভাইড করে দেবো সেই সংখ্যা দিয়ে, তাহলে ত্রৈমাসিক মানে 3 দিয়ে, তাহলে কত হবে 4টা পর্ব হবে, মানে 4 বার বছরে দেবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে আমরা কি জানি, a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই, এখানে যটা পর্ব তকে ওই 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4টা পর্ব, তার জন্য কি হবে 400 হয়ে যাবে। আর এখানে
4n হয়ে যাবে, যেটা যটা পর্ব তত n হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর এটাই চেয়েছে আমাদের। ঠিক আছে, তাহলে 2 এর 1 দাগেরটা হয়ে গেল। 2 দাগেরটা খুব সহজ বলে দিয়েছে, দেখো √3 - 5 এর অনুবন্ধীকরণী। তাহলে অনুবন্ধীকরণীর সম্বন্ধে আমরা বলেছিলাম কি রুট যেটা সংখ্যা দেওয়া থাকবে তার সামনের সাইনটা চেঞ্জ করলে হয়ে যাবে। তাহলে এখানে প্লাস আছে, -√3 - 5টাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিভাবে লিখবো 2 দাগেরটা? √3 - 5 এর অনুবন্ধীকরণী কত হয়ে যাবে? -√3 - 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 দাগেরটা কি বলেছে? 3 দাগেরটা বলেছে কি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে তাদের সর্বাধিক কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে? ছেদ করবে না, মানে সাইডে সাইডে যদি টানা যায়, তাহলে এরকম ধরে নাও একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর একটা বৃত্ত, এটা একটা বৃত্ত ধরে নিচ্ছি। তাহলে এদের মধ্যে স্পর্শ কটা টানা যাবে? এখান থেকে এটা একটা স্পর্শ টানা যাবে, এখান থেকে এটা একটা স্পর্শ টানা যাবে, এই যে কোণাকোণি একটা স্পর্শ টানা যাবে, আর এ কোণাকোণি একটা স্পর্শ টানা যাবে। তাহলে কটা হচ্ছে? টোটাল হচ্ছে 4টি স্পর্শ টানা যাবে। অ্যান্সার হচ্ছে 4টি। যদি ছেদ না করে, ঠিক আছে, আর বহি স্পর্শ করলে আবার 3টি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3 দাগেরটা হলো। 4 দাগেরটা কি বলেছে চলো। 4 দাগেরটা বলে দিয়েছে কি ত্রিভুজ ABC সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার বি কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে sin² A প্লাস sin² C এর মান কত হবে? আচ্ছা, এরকম বলে দিয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা এরকম দিয়ে দিলাম, এটা A দিয়ে দিলাম, এটা B আর এটা C। তাহলে এটা কোণটা কত? 90 ডিগ্রি। বি কোণটা কত? 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমরা জানি কি এটা যদি 90 হয় তাহলে AC মানে কত হয়ে যাবে? A আর C যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে যদি আমি C এর মানটা বার করি তাহলে C সমান কি হবে? 90 ডিগ্রি মাইনাস A হয়ে যাচ্ছে। এটা আমরা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এবার আমাদের অঙ্কে কি বলেছে? sin² A প্লাস sin² C বলা আছে। তাহলে এখানে sin² A লিখে দিলাম প্লাস sin² C এর জায়গাতে আমরা কি লিখবো? 90 মাইনাস A। তাহলে sin² A প্লাস sin² 90 মাইনাস A মানে কি? cos² A। তাহলে sin² প্লাস cos² এর মান কত হবে? 1 হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4 দাগের অ্যান্সারটা হচ্ছে এটা। ঠিক আছে, তারপর 5 দাগেরটা কি বলেছে? 5 দাগেরটা চলো। 5 দাগেরটা বলেছে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের বহির্ব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধ যথাক্রমে আর ও ক্যাপিটাল আর ও স্মল আর একক এবং উচ্চতা h একক হলে চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এটা একটা ফর্মুলা আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে। ফর্মুলাটা দেখবে কি দেওয়া আছে? 2 পাই আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর h প্লাস তার নিচেরটা কত হবে? নিচেরটাও তো একটা গোল হবে, তাই তো? তার নিচেরটা কত হবে? 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, তোমাদের বইয়ে দেওয়া আছে, ফর্মুলাটা দেখবে ভালো করে। তারপর কি বলে দিয়েছে? 6 দাগেরটা দেখো। 6 দাগেরটা দেওয়া আছে x1 x2 x3 ডট ডট করে x100 চলরাশিগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা নির্ণয় করতে বলেছে। তাহলে কি কি বলেছে? x1 x2 আর x3 এরকম ডট ডট করতে হলে x এ 100। তাহলে এখানে সংখ্যা কতটা হচ্ছে? যুগ্ম সংখ্যা হচ্ছে, কারণ 100টা তো যুগ্ম সংখ্যা। যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে আমরা ফর্মুলা কি জানি? n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। তাহলে n/2 মানে কি? 100/2 মানে কত? 100/2 মানে 50। তাহলে x/50 আর n/2 প্লাস 1 তার মানে কি? 50 এর সঙ্গে 1 যোগ করলে x/51 ডিভাইডেড কি হবে? 2 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, মধ্যমা এটাই হবে, x50 প্লাস x51 ডিভাইডেড 2। ঠিক আছে, n/1 তম পদ প্লাস
n/1 প্লাস 1তম পদ ডিভাইডেড 2। তাহলে এটা হচ্ছে আমাদের 6 দাগের অ্যান্সার। তাহলে 2 দাগের গুলো আমাদের কমপ্লিট হলো। হ্যাঁ, তারপর চলো 3 দাগের গুলো কি বলেছে। 3-এর 1-এরটা কি বলেছে দেখো। 3-এর 1-এরটা বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে R1%, R2/2% এবং 2R3% হয় তবে পি টাকার 3 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। যদি এরকম হতো তাহলে আমাদের অ্যান্সারটা এরকম আসতো, কিন্তু এটা কিরকম আসতো, এখানে পি ইকুয়াল টু এরকম আসতো ইন্টু 1 প্লাস R%-এর জন্য R1, যেটা R1 দেওয়া আছে, R1 বাই কত হয়ে যাবে 100 আসতো। আর একটা কি আসতো R প্লাস R2/2 দেওয়া আছে, তার জন্য নিচে 2টা গুণ হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে 200 হয়ে যেত। আর তৃতীয়টা দেওয়া আছে, যেহেতু ওখানে 2R দেওয়া আছে, তাহলে উপর নিচে কাটাকাটি করলে নিচে 50 চলে আসবে, তাহলে 1 প্লাস R/50 হয়ে যাবে। তাহলে এটা হতো, কিন্তু আমাদের কি দেখো, প্রথমটা আর তৃতীয়টা ঠিক রেখেছে, কিন্তু দ্বিতীয়টা 1 প্লাস R2/100 দেওয়া আছে বইয়ে, তার জন্য এটা কি হবে, এটা কিন্তু 200 হওয়ার কথা, তার জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে 1 দাগেরটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। 2 দাগেরটা বলেছে x² / x = 6 সমীকরণের বীজদ্বয় 0 ও 6 হবে না, কোনো মতে হবে না। এটা যদি তোমাদের এরকম দেওয়া থাকে x² / x = 6, এখানে একটা ইন্ডিকেট করতে হতো কি x not equal to 0, এটা ইন্ডিকেটটা করছে না। কিন্তু এরকম যদি বাঁ পাশে যদি এরকম থাকে তাহলে এটা কেটে যাবে, তাহলে x = 6 একটাই বীজ পাবো। আর যদি তোমাদের এরকম দেওয়া থাকে তাহলে x² - 6x, তাহলে এখান থেকে ঠিক আছে, x² = 6x, এখান থেকে যদি বলে তাহলে এখান থেকে দুটি পাবো আমরা, দুটি কি পাবো, 0 আর 6 পাবো, ঠিক আছে। কিন্তু যদি এই রকম ভাবে দেওয়া যায় কি বা পক্ষে x² / x দেওয়া থাকে, তাহলে একটাই বীজ পাবো, ওটা হচ্ছে x এর মান 6, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটাও মিথ্যা হয়ে যাবে। তাহলে 2 দাগেরটা মিথ্যা হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে অধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সর্বদাই সূক্ষ্মকোণ হবে। এটা সত্য, এর আগেও ছিল, এটা সত্য হবে। একটা থিওরি প্রয়োগ আছে, উপপাদ্য আছে, এটা কি হবে, সত্য হয়ে যাবে। 4 দাগেরটা কি বলেছে দেখো। 4 দাগেরটা বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণে আবর্তন করে, ঠিক আছে। তাহলে 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণে আবর্তন করে, এটা সত্য না মিথ্যা। তাহলে আমরা 1 ঘন্টায় জানি 30 ডিগ্রি আবর্তন করে, তাই তো। আমরা 1 ঘন্টায় 30 ডিগ্রি, তাহলে 2 ঘন্টায় কত আবর্তন করে, 2 ঘন্টায় কত 60 ডিগ্রি কোণে থাকে, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রিকে আমরা কি করে নিব, বৃত্তীয় মানে π/180 দিয়ে আমরা কনভার্ট করে নিচ্ছি। তাহলে এখানে 0 0 6 3 6 18, তাহলে কত আসছে, π/3 আসছে। আমাদের দেওয়া আছে কত, π/6 দেওয়া আছে, তার মানে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আমাদের আসছে কত, π/6 আসছে, ঠিক আছে। তারপরটা কি বলেছে, 5 দাগেরটা এখানটাই হয়ে যাবে। 5 দাগেরটা কি বলেছে দেখো, বলেছে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক এবং একটি অর্ধগোলক সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। একটি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক আর একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাদের যে ক্ষেত্রফলের অনুপাতটা লিখলে হয়ে যাবে। তাহলে একটি সমগ্র তলের ক্ষেত্রফল বা একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr², আর একটা অর্ধগোলকের কি হবে, 3πr²। তাহলে উভয় পক্ষে πr² কাটলে 4:3 আসছে, তাহলে এটাই যে দেওয়া আছে, তাহলে এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে, ঠিক আছে। 6 দাগেরটা কি বলেছে দেখো। 6 দাগেরটা বলেছে কি n অযুগ্ম সংখ্যা, তবে কোন তথ্যের মাধ্যমে n/2তম প্লাস n/2 প্লাস 1তম পর্যবেক্ষণের গড় হবে। এটা হচ্ছে যুগ্ম সংখ্যার ফর্মুলা, এর আগে আমরা করলাম n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ, এটা হচ্ছে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে। কিন্তু এখানে যেহেতু অযুগ্ম সংখ্যা বলে দিয়েছে, তাহলে এটা হবে না, এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে।
এটা মিথ্যা হয়ে যাবে 6 দাগেরটা। তাহলে আমাদের 3 দাগেরটিও কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তারপর চলো 4 অঙ্কগুলো আমরা শুরু করি। চারের 1 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো। 4-এর প্রথম অঙ্কটা বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কিছু টাকা n বছরে 3 গুণ হলে কত বছরে তা 81 গুণ হবে সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এর আগে 8 গুণের কথা বলেছে বা 27 গুণের কথা, এখানে 81, কিন্তু সেম প্রসেসে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে ধরে নিচ্ছি কি, ধরি আসলটা সমান আমরা পি ধরে নিচ্ছি, আসল কত পি টাকা ধরে নিলাম। ঠিক আছে, সুদের হার r%, সুদের হারটা কত r%, সুদের হার r% আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাবো, এখানে সববৃদ্ধি মূলটা কি হবে, দ্বিগুণ, যেহেতু প্রথমে বলে দিয়েছে কত 3 গুণ হবে। তাহলে পি শর্তানুসারে এভাবে লিখতে পারবো আমরা, শর্তানুসারে পি ইন্টু 1 প্লাস r/100 ইন্টু বছরটা বলে দিয়েছে n বছর, তাহলে n বছরে কত হয়ে যাবে 3 গুণ হয়ে যাবে, তাই তো। সববৃদ্ধি মূলটা কি হবে 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে কি আসলের 3 গুণ হচ্ছে, তাহলে উভয় পক্ষে পি পি যদি কেটে দিই তাহলে কি পাচ্ছি 1 প্লাস r/100 n ইকুয়াল টু 3। তাহলে এটা আমরা মান নিয়ে থাকলাম। ঠিক আছে, এবার কি বলেছে আমাদের, কি বলেছে কত বছরে তা 81 গুণ হবে। এই যে পিটা কত বছরে 81 গুণ হবে, তাহলে ধরে নিচ্ছি কি, ধরি টি বছরে 81 গুণ হবে, 81 গুণ হবে কত বছরে, টি বছরে। তাহলে সেম ফর্মুলা আবার পি ইন্টু 1 প্লাস r/100 ইন্টু এন, এখানে এন এ যাতে আবার কি, আমরা যেহেতু টি ধরেছি তাহলে টি লিখে দেবো ইকুয়াল টু 81 গুণ, তাহলে 81 পি, আসলেরই তো 81 গুণ হবে, তার জন্য ওটা কি দিয়ে দিলাম, পি দিয়ে দিলাম। তাহলে এখানে উভয় পক্ষে দেখো পি পি কেটে গেল, তাহলে কি থাকছে এখানে 1 প্লাস r/100 আর টি, আর এখানে দেখো 3 এর মান যেহেতু বার করেছি তাহলে এখানে 3 এর কি করব, পাওয়ার নিয়ে আসবো, তাহলে 3 কে যদি আমি 4 পাওয়ার করি তাহলে 81 আসছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 প্লাস r/100 টি, আর এই 3 এর জায়গাতে আমরা এটা মানটা বসিয়ে দেবো, কি আসবে 1 প্লাস r/100 n আছে। ঠিক আছে, n আছে আর বাইরে কত 4 দেওয়া আছে, তাহলে পরের লাইনটা এরকম আসবে 1 প্লাস r/100 টি ইকুয়াল টু কি আসবে 1 প্লাস r/100, এটা উপরে গুণ করে নাও 4n হয়ে যাচ্ছে। তাহলে সূচকের বেসিস অনুসারে কি হবে, এটা নিচের বেসটা উঠে যাবে, তাহলে টি ইকুয়াল টু কি আসবে 4n আসবে। তাহলে কত বছরে, 4n বছরে কিন্তু 81 গুণটা হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 দাগের অঙ্ক। মানে চলো 2 দাগের অঙ্কটা করি। 2 দাগেরটা কি বলেছে, প্রতি বছর n% হ্রাসপ্রাপ্ত হলে r বছর পর একটি মেশিনের মূল্য হবে v টাকা, তাহলে r বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল তা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা একটু কথা এখানে ভাষাটা লিখতে হবে। ঠিক আছে, কি লিখবো, কি r বছর পূর্বে, ধরি r বছর পূর্বে, ধরি r বছর পূর্বে মেশিনের মূল্য ছিল p টাকা, মূল্য ছিল ক টাকা, p টাকা। তাহলে n% কি হবে, হার, n% হারটা সুদের হারটা হ্রাস পায়, হ্রাস পায়, যদি হ্রাস পায় তাহলে r বছর পর, r বছর পর মূল্য ক টাকা হবে, v টাকা বলে দিয়েছে, v টাকা। তাহলে আমরা শর্তানুসারে কি বলতে পারবো, শর্তানুসারে p1 মাইনাস, যেহেতু n টাকা বলেছে তাই তো n%, তাহলে এখানে r এর জায়গাতে n হবে, n বাই কত 100, সময়টা r বছর ইকুয়াল টু কি আসবে, v আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ভিটা আমরা v সমান যদি বা আসলটা যদি আমরা বার করি তাহলে p সমান কি আসবে, v বাই এটা আসছে 1 মাইনাস n বাই 100, আর উপরে কত আসবে, n আসবে। ঠিক আছে,
তাহলে পি ইকুয়াল টু দেখো ভি, আমি এই ভাগটাকে যদি আমি গুণ আকারে লিখি তাহলে ওই যে ওর পাওয়ারটা কি হবে মাইনাস হবে। আমরা এটা সূচকে করেছি কি যদি আমি ভাগ আকারে থাকে আমি যদি গুণ আকারে লিখি তাহলে যেটা পাওয়ার থাকবে ওটা কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস এন বাই কত হয়ে যাবে 100 হয়ে যাবে, আর এখানে মাইনাস কি হয়ে যাবে আর হয়ে যাবে, যেহেতু আর বছর বলেছে তাহলে এখানে কি হয়ে যাবে আর হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আর আছে আর, তাহলে আমাদের 2 দাগেরটা আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, তারপর চলো 3 দাগেরটা কি বলেছে। 3 দাগেরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণের কি শর্তে একটি বীজ অপরটি দ্বিগুণ হবে, কি শর্তে বলেছে। তাহলে এখানে অঙ্কটা করি 3 দাগেরটা। হ্যাঁ, কি বলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে ধরি দুটো বীজ ধরে নিচ্ছি, ধরি দুটি বীজ কি কি হবে, একটা আলফা, যেহেতু দ্বিগুণ বলেছে তাহলে একটা আলফা হয়ে যাবে, একটা টু আলফা হয়ে যাবে, দুটো হয়ে গেল। তাহলে দুটোর যদি যোগ করি আমরা আলফা প্লাস 2 আলফা মানে কি আলফা প্লাস বিটার ফর্মুলা কি মাইনাস বি বাই এ, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 3 আলফা হয়ে যাচ্ছে বা দিয়ে, তাহলে মাইনাস বি এর মান কি আছে এ আছে, আর ই এর মান কি আছে ই এর মান 1 আছে, তাই তো মাইনাস বি বাই এ আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, এটা যদি হয় তাহলে এরকম হচ্ছে। তাহলে আমরা যদি শুধু আলফার মানটা বার করি তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস এ বাই কি হয়ে যাবে 3 হয়ে যাবে। এটা আমরা আলফার মানটা পেলাম, কিন্তু এটুকু মনে রাখবে এটা আলফার মান। তারপরে আবার কি করতে হবে, আবার আলফা ইন্টু বিটা মানে দুটো রিলেশনে দেখাতে হবে। তাহলে আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু কি হবে সি বাই এ, তাহলে এখানে কত হচ্ছে 2 আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে ইকুয়াল টু সি এর মান কত বি দেওয়া আছে, আর এ এর মান তো 1 থাকলো। তাহলে এখানে দেখো আলফার মানটা কিন্তু আমরা বসিয়ে দেবো, এখানে আলফার মান যদি বসিয়ে দিই 1 ইন্টু আলফার মান কত মাইনাস এ বাই 3 তার স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে বি হয়ে যাবে। তাহলে এখানে 2 ইন্টু মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে এ এর স্কোয়ার আর নিচে কত হয়ে যাবে 9 হয়ে যাবে ইকুয়াল টু বি। তাহলে এখানে 2a স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা উপাসটায় গিয়ে 9b হয়েছে। এটাই হচ্ছে কিন্তু আমাদের সম্পর্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে একটি বীজ অপরটি দ্বিগুণ হলে হওয়ার শর্ত হচ্ছে কি 2a স্কোয়ার ইকুয়াল টু 9b, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 3 দাগের আমাদের অ্যান্সার। তারপর চলো 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা 4 দাগেরটা বলেছে এ প্লাস বি অনুপাত রুট ওভার এ বি ইকুয়াল টু 2 অনুপাত 2 হলে এ আর বি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এ আর বি এর মান কিভাবে নির্ণয় করব, এখানে দেওয়া আছে এ প্লাস বি অনুপাত রুট ওভার এ বি ইকুয়াল টু 2 অনুপাত 1, একে আমরা ভাগ আকারে লিখে নিচ্ছি। তাহলে এ প্লাস বি বাই কি হয়ে যাবে রুট এ বি ইকুয়াল টু কি হবে 2 বাই এ। আমরা যদি উভয় পক্ষে বর্গ করে নিই তাহলে কি আসবে বলতো এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচ থেকে রুটটা উঠে যাবে। তাহলে এ পাশটাও যদি বর্গ করে নিই তাহলে 4 আর নিচে 1ই থাকবে। লিখে নিচ্ছি এখানে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষে যদি আমি বর্গ করে নিই তাহলে এখানে কি আসছে একটা ফর্মুলা চলে আসছে, আমি কোনাকুনি যদি গুণ করতে যাই তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে 4ab আসছে। তাহলে এটাকে আমি ফর্মুলা আকারে লিখে নিচ্ছি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ab। তাহলে সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু কি হবে 0। তাহলে এখানে যদি মাইনাস করি তাহলে a স্কোয়ার, এখানে দুটো প্লাস আছে, এখানে 4টা মাইনাস আছে, তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে 0।
তাহলে এটা কি আসছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসছে 0 আসছে। তাহলে স্কোয়ারটা যদি আমি ওপারে পাঠাই তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু কি 0, তাহলে বা দিয়ে এ সমান কি আসছে বি আসছে। এবার দেখো এ নিচে 1 আছে বি এর নিচে 1 আছে, তাহলে আমি এ কে যদি বি এর নিচে নিয়ে আসি তাহলে 1 বাই কি 1 আসছে, তাহলে এ অনুপাত বি সমান কি আসছে 1 অনুপাত 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এ ও বি এ অনুপাত বি এর মান কত 1 অনুপাত 1। তাহলে এটা হচ্ছে 4 দাগের আমাদের অ্যান্সার। তারপর চলো 5 দাগেরটা কি বলেছে। 5 দাগেরটা বলেছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রের একই পাশে অবস্থিত দুটি সমান্তরাল জ্যা এর দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি। জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে। আচ্ছা এখানে দেখে নাও, আমি চিত্রটা অঙ্কন করি তাহলে বুঝতে পারবে। এরকম একটা বৃত্ত আছে, এরকম একটা বৃত্ত দেওয়া আছে, তাহলে এখানে একটা দেওয়া আছে জ্যা আর এখানে একটা দেওয়া আছে জ্যা। ঠিক আছে, তাহলে এ জ্যা থেকে এখানে একটা আসছে লম্ব, আর এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা। এই যে এটুকু যে বলে দিয়েছে কি এটা থেকে এটা মাঝখানে দূরত্বটা কত আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে কিভাবে করবো, এটা এ ধরে নিচ্ছি, বি আর এটা সি আর এটা ডি ধরে নিচ্ছি, এখানে ও ধরলাম, এটা পি ধরলাম, আর এটা কিউ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের পি আর কিউ এর মানটা কিন্তু দরকার। এই যে মাঝখানে এটা ডিস্টেন্সটা থাকছে এটা মান দরকার। কিভাবে করব, তা ধরে নিচ্ছি কি, ধরি ও কেন্দ্রীয় বৃত্তে কি কি হচ্ছে এ বি ও সি ডি কি হচ্ছে দুটি জ্যা এ বি আর সি ডি দুটো জ্যা হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলে দেওয়া আছে সি ডি সমান 6 সেমি, সি ডি সমান কত 6 সেমি। আর একটা কি বলেছে এ বি সি ডি সমান যে 6 সেমি হয়, আর একটা বলা আছে এ বি সমান আমাদের দেওয়া আছে কত 8 সেমি দেওয়া আছে। যদি এরকম হয় তাহলে তো আমাদের আরেকটা জিনিস বলা আছে, প্রথমে বলা আছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এটাও ব্যাসার্ধ আর এটাও ব্যাসার্ধ। তাহলে এখানে এইভাবে লিখতে পারবো কি ও এ সমান ও সি ইকুয়াল টু কি হবে 5 সেমি। এটা আমাদের দেওয়া আছে যেহেতু ব্যাসার্ধ বলে দেওয়া আছে। এবার কি বলেছে ও পিটা কার উপরে লম্ব, এ বি এর উপরে। ও পিটা এই যে এটুকু ও পিটা এ বি এর উপর লম্ব, আর ও কিউটা কার উপর লম্ব, এবং ও কিউটা লম্ব হচ্ছে সিডি এর উপরে, এটা লম্ব। আর আমরা জানি লম্ব হলে কি হবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এটাও সমকোণ ত্রিভুজ, আর এটাও কি হয়ে যাচ্ছে সমকোণ ত্রিভুজ। তাহলে প্রথম ত্রিভুজ থেকে আমরা কি এ ও ডি, এই যে এ ও আর পি, সরি এ ও পি এই যে প্রথম এই ত্রিভুজটা থেকে পাই কি পাচ্ছি আমরা, এটার মান জানি না, এটার মান যদি বার করি ওপি এর মানটা, তাহলে এটা জানি 5, আর এটাকে যেহেতু সমদ্বিখণ্ডিত করছে তার জন্য এটা কত হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে কত আছে, যেহেতু 8 হয় তাহলে এখানে কি হবে 4 হয়ে যাবে। এটা এ বিটা 8 যদি হয় তাহলে এটা কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা একটু লিখে নিই এখানে কি, যদি এ বি এখানে যদি সমদ্বিখণ্ডক হয় ওপিটা, তারপরে একটা লাইন এখানে লিখে নিচ্ছি কি ওপিটা এ বি এর সমদ্বিখণ্ডক হলে এ পি সমান পি বি সমান কি হয়ে যাবে, আমাদের দেওয়া আছে 8/2 সমান কত হয়ে যাবে 4 সেমি। আর একটা লাইন এপাশটায় লিখে নেব কি, এটা যদি লম্ব হয় তাহলে কি হবে সি কিউ আর কিউ ডি সমান কি হয়ে যাবে 6/2 মানে 3 সেমি হয়ে যাচ্ছে। তাহলে এটুকু আমরা মানটা বার করে রাখলাম। এবার লিখবো এ ও পি থেকে পাই কি কি পাবো, ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার ইকুয়াল টু কি হবে ও এ স্কোয়ার। এই যে এটা লম্ব, এটা কোণ বরাবর, এটা লম্ব ভূমি আর এটা অতিভুজ। তাহলে এখান থেকে ও পি এর মানটা যদি বার করি ও পি স্কোয়ার সমান কি হবে, এখানে ও এর মান কত, ও এ মানে 5, তাহলে 5 এর স্কোয়ার, আর এ পি এর মান কত পেয়েছি এ পি 4, তাহলে 4 এর স্কোয়ার এপারে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে ও পি সমান কি হবে √25 মাইনাস 16 সমান কত হয়ে যাবে 9, তাহলে 3 হয়ে যাচ্ছে। ওপি এর মান কত হয়ে যাচ্ছে 3। এটা একটা পেয়ে গেলাম আমরা মান। ঠিক আছে, আর একটা ত্রিভুজ আছে, কি ত্রিভুজটা, তাদের নিচে ত্রিভুজটা দেখে নি। আবার ত্রিভুজ সি ও কিউ,
সি ও কিউ, এটা একটা ত্রিভুজ পাচ্ছি, থেকে সেম একই রকম বার করব, কি পাবো, ও কিউ স্কোয়ার প্লাস কিউ সি কিউ স্কোয়ার ইকুয়াল টু ও সি স্কোয়ার। তাহলে আমাকে এখানে ও কিউ এর মানটা দরকার, গোটাটা ডিস্টেন্স, তাহলে ও কিউ স্কোয়ার সমান কি হবে, ও সি এর মান আমরা জানি 5 এর স্কোয়ার, আর এটা এপারে মাইনাস সি কিউ এর মান কত পেয়েছে 3, তাহলে 3 এর স্কোয়ার, তাহলে ও কিউ সমান রুট ওভার 25 মাইনাস 9, তাহলে ও কিউ সমান কি হবে রুট ওভার 16 হয়ে যাচ্ছে, তাহলে ও কিউ সমান কত হবে 4। তাহলে ও পি আর ও কিউ এর মানটা বার পেয়ে গেলাম। তাহলে শুধু যদি আমি পি এর মানটা বার করি, পি কিউ, অতএব পি কিউ ইকুয়াল টু কি আসবে, ও কিউ থেকে ও কিউ মাইনাস কি আসবে ও পি, তাহলে 4 মাইনাস 3 ইকুয়াল টু কি আসবে 1। তাহলে অ্যান্সার কি আসছে, অতএব পি কিউ সমান 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 5 দাগের অ্যান্সার। এই স্কুলের অঙ্কগুলো একটু আলাদা দিয়েছে, এই টাইপের দিয়েছে, আর একটু ঘুরিয়ে দিয়েছে অঙ্কগুলো, ভালো করে বুঝবে। 4-এর 6 দাগেরটা কি বলেছে দেখো, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি বৃত্তটি একটি ব্যাস এ ই ও বি সি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। সি বি ইকুয়াল টু কি বলেছে 35, আর বি সি 30 ডিগ্রি হলে বলছে এ ডি সি এবং এ ই সি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আগে চিত্রটা আমরা অঙ্কন করি, তাহলে বুঝতে পারবে। এরকম একটা বৃত্ত আছে, ঠিক আছে, তাহলে এখানে মাঝ বরাবর একটা দেওয়া আছে ব্যাস এ বি ব্যাস, তাহলে এখান থেকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে এরকম, এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ, নাম দিয়ে দিচ্ছি এটা এ বি ই সি বলে দিয়েছে, ই সি। তাহলে এই দুটা কর্ণ দুটা কি করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে, এটার নাম হয়ে যাচ্ছে ডি বিন্দু। ঠিক আছে, তাহলে এখানে মান দুটোর মান দেওয়া আছে, কি কি মান দেওয়া আছে আগে লিখে নি। এ বি ই সি বৃত্তস্থ কি, বৃত্তস্থ চতুর্ভুজ, যার এ বিটা কি হবে ব্যাস। ঠিক আছে, এটুকু কথা লিখে দিলাম আমরা, এ বিটা কি হচ্ছে ব্যাস হচ্ছে, আমরা এই কথাটা লিখে দিলাম, এ বিটা ব্যাস। তাহলে যদি এ বি ব্যাস হয়, তাহলে এখানে কয়েকটা কোণের মান দেওয়া আছে, সি বিই ইকুয়াল টু দেওয়া আছে 35 ডিগ্রি, সি বিই, তাহলে এটা কোণের মান দেওয়া আছে 35 ডিগ্রি। আর কি দেওয়া আছে, কোণ বি সিই, বিসি এই কোণটার মান দেওয়া আছে কত 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা একটা যদি ত্রিভুজ ধরি, কি বিসিই বা এরকম যদি একটা বিসিই যদি ত্রিভুজ ধরি, তাহলে এটার মান আমরা জানি, এটার মান জানি, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটার মানও আমরা জানি 90 ডিগ্রি। তাহলে এটুকুর মান আমরা বার করতে পারবো, কিভাবে বার করব দেখো, তার আগে একটা কথা লিখে নিই, কি কোণ এ ই বি, এ ই বি কি হবে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয় 90 ডিগ্রি। তাহলে এটুকুর মানটা আমরা বার করব, এটা গোটা একটা ত্রিভুজ ধরে নিচ্ছি, তাহলে ত্রিভুজ বিসিই থেকে পাই, তাহলে এটুকুর মানটা আমরা বার করব, এই যে এটুকুর মান, তাহলে কি আসছে কোণ ডিইসি, এটুকুর মান বার করব কি থেকে, এটা এটা আর এটুকু থেকে মাইনাস করে দেবো। তাহলে একটা ত্রিভুজের তিনটি করে সমষ্টি কত 180, থেকে এটি তিনটা কি করবো যোগ করে নেবো, কত 35 যোগ 90 যোগ কত 30 দেওয়া আছে, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কত হয়ে যাবে 155, টোটাল করলে তাহলে 25 ডিগ্রি, এটা পেয়ে গেলাম। যদি ডিইসি সমান 25 হয়, তাহলে এ ই সি সমান সেম, তাহলে এ ই সি সমান 25 ডিগ্রি, এটা পেয়ে গেলাম, এটা একটা উত্তর পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, দ্বিতীয় উত্তরটার জন্য আবার দেখো, তাহলে এটা কোনটার মান পেয়ে গেলাম আমরা। এবার এটা একটা ত্রিভুজ ধরে নিই আমরা, কি কি ত্রিভুজ, এটা একটা বি ডিই, এটা যদি ত্রিভুজ ধরে নিচ্ছি কি ত্রিভুজ বিডিই, এটা একটা যদি ত্রিভুজ ধরি, তাহলে এটার মান আর এটার মান জানি, তাহলে এটুকুর মান আমরা বার করতে পারবো। তাহলে এটা একটা ত্রিভুজ বিডিই, তাহলে এটার মান 90 আর এটার মান কত জানি আমরা 35 জানি, তাহলে এটার মান আমরা বার করতে পারবো। তাহলে এটা ত্রিভুজ থেকে পাই, তাহলে এটুকুর মান বার করতে পারবো, কি হচ্ছে
ডিই সমান কি আসবে 180 থেকে, তাহলে এ দুটা কোণের সমষ্টি যোগ করে দেবো 90 বিয়োগ 35, তাহলে কত হয়ে যাচ্ছে 180 বিয়োগ কত হয়ে যাচ্ছে 125, তাহলে অ্যান্সার আসছে কত 55 ডিগ্রি। তাহলে 55 ডিগ্রি এটা হয়ে যাচ্ছে। তো আমাদের কিসের মান চেয়েছে বলো তো, এডিসি, এডিসি, তাহলে এটা কোণের মান চেয়েছে, তাহলে এটা পরস্পর কি আছে বিপরীত কোণ আছে, তাহলে এটা আর এটা কোণ কি হবে সমান হবে, যেহেতু এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ। ঠিক আছে, তাহলে অতএব এটা লিখে নেব কি কোণ এ ডি সি সমান কি কোণ বিডিই, কেন বিপ্রতীপ কোণ, যাতে লিখে দিচ্ছি বিপ্রতীপ কোণ। ঠিক আছে, অতএব আমরা লিখে নেব কোণ এ ডি সি সমান কি হয়ে যাবে 55 ডিগ্রি। তাহলে দুটো মান পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 6 দাগের অ্যান্সার। তারপর 7 দাগেরটা কি বলেছে, চলো 7 দাগেরটা বলে দিয়েছে। 7 দাগেরটা বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুদ্বয়কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি পি এপি অনুপাত পিবি কত হয় 2:3 হয়, তবে ত্রিভুজ এবিসি এবং চতুর্ভুজ পিবিসিকিউ এর ক্ষেত্রফলের অনুপাত আমাদের কাছে মান বার করতে চেয়েছে। তাহলে কিভাবে করবো দেখো, তাহলে এটা একটা ধরে নাও, আগে চিত্রটা আমরা নিয়ে নিচ্ছি কি এরকম একটা চিত্র দেওয়া আছে, এ বি সি একটা ত্রিভুজ এ বি আর এটা সি, মাঝখানে দুটো ছেদ করেছে কি পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা একটা গোটা এ বি সি ত্রিভুজ, আর পি কিউ বা পি বি সি কিউ এটা একটা কি আসছে চতুর্ভুজ আসছে। তাহলে এখানে বলে দিয়েছে পি কিউ আর বি সিটা কি সমান্তরাল বলে দিয়েছে। তাহলে ত্রিভুজ এ বি সি এর কে কে সমান্তরাল, পি কিউ সমান্তরাল কার সঙ্গে বি সি এর সঙ্গে। তাহলে যদি এরকম হয় তাহলে থ্যালাসের উপপাদ্য অনুসারে, থ্যালাসের উপপাদ্য অনুসারে কি যাবে, উপপাদ্য অনুসারে কি হবে এপি বাই পিবি, এপি বাই পিবি, আর এ পাশটায় কি আসবে এ কিউ বাই কিউ সি। কিন্তু এখানে এটা একটা মান দেওয়া আছে আমাদের বই, কত দেওয়া আছে এপি বাই পিবি এর মান দেওয়া আছে 2/3, তার মানে এটার মানও আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা একটা পেলাম। এবার কি করব, এখান থেকে আমরা এই যে সিঙ্গেল ডিজিটের এ পি বাই পি বি সমান আমরা 2/3 ধরে নিলাম। তাহলে উভয় পক্ষে আমরা করে দেবো 1 যোগ, উভয় পক্ষে 1 যোগ করে পাই, উভয় পক্ষে 1 যোগ যদি করে দিই তাহলে এ পি বাই পি বি প্লাস 1 ইকুয়াল টু এ পাশটাও করে দেবো 2/3 প্লাস 1। তাহলে কি আসবে বলো তো, নিচে পি বি আসবে, তাহলে এ পি প্লাস পি বি, আর এ পাশটায় আসবে 3, 2 যোগ 3, তাহলে কত আসছে এ পি আর পি বি মানে কি এ বি গোটাটা, আর নিচে কি পি বি সমান কত আসছে 5/3। এটা একটা পেলাম, এটা একটা মান পেলাম। আর একটা কি করব, আমরা এখান থেকে আরেকটা মান বার করতে পারবো কি এ বি সমান এ পি এর মান বার করব। তাহলে এ বি সমান আমরা 5 পেয়ে গেছি, আর এ পি এর মান আমরা পেয়ে 2 আছে, এ পি সমান কত আছে 2 আছে, তাহলে এখানে 2 লিখে দিলাম, তাহলে দুটো মান পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা কি দেখো, এটা একটা এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। দুটো ত্রিভুজের আমরা মান কিভাবে পাবো, কি যেটা বাহু অনুরূপ বাহুগুলো বর্গের বর্গটা কি হচ্ছে তাদের ত্রিভুজের সমান হবে। ঠিক আছে, ক্ষেত্রফলের সমান হবে। তাহলে এখানে এভাবে লিখতে পারবো আমরা কি ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ বি সি গোটাটা, তাহলে এ বি এর কি হবে, এ বি যেটা আছে এর বর্গের সমষ্টি এটা সমান হবে। ঠিক আছে, তাহলে আরেকটা ত্রিভুজ পাচ্ছি, কি ত্রিভুজ পাচ্ছি ছোট ত্রিভুজটা এ পি কিউ, তাহলে এ পি কিউ, তাহলে এটা বর্গের মানে এটুকুর এ পি মানে 2 এর বর্গের সমষ্টি কি হবে সমান হবে। তাহলে এখানে কত হয়ে যাবে 5 এর স্কয়ার মানে 25 আর 2 এর স্কয়ার মানে 4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা আছে একটা। এবার আমরা কি করব, এখান থেকে ধরে নিচ্ছি কি ধরি ত্রিভুজ এ বি সি সমান এটা 25 কে ধরে নিচ্ছি, 25টাকে 25 কে ধরে নিলাম, আর ত্রিভুজ এ পি কিউ সমান ধরে নিচ্ছি 4 কে ধরে নিলাম।
এই দুটো হয়ে গেল। এবার একটা জিনিস আর কি আমাদের বার করতে বলেছে, যেহেতু চতুর্ভুজ বার করতে বলেছে, তার চতুর্ভুজটার নাম কি আসছে, পি বি সি কিউ। তাহলে এখানে চতুর্ভুজ কিভাবে পাবো, এটা গোটাটা থেকে এটা ত্রিভুজটা বাদ দিলে এটুকু পেয়ে যাবো, এটাই তো চতুর্ভুজ। তাহলে এটা গোটা একটা এ বি সি ত্রিভুজ, এখান থেকে এটা মাইনাস করলে এটার চতুর্ভুজটা পেয়ে যাব। তাহলে কত আসবে, ত্রিভুজ এ বি সি গোটাটা থেকে এটুকু বাদ দিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস এ পি কিউ। তাহলে কত হয়ে যাচ্ছে 25K মাইনাস কত হয়ে যাবে 4K, তাহলে কত হয়ে যাচ্ছে 21K। এটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল পেলাম। এবার দুটোর ক্ষেত্রফলের অনুপাত আমরা করে নিব। তাহলে অতএব যে লিখে নেব, ত্রিভুজ এ বি সি ও চতুর্ভুজ পি বি সি কিউ এর ক্ষেত্রফলের অনুপাত কত কত হচ্ছে, তাহলে এর ক্ষেত্রফল কত পেয়েছি 25K, তাহলে 25K অনুপাত এটা কত পেলাম 21K, তাহলে কে কে কেটে গেল, তাহলে অ্যান্সার কত আসছে 25 অনুপাত 21। এটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। এটা হচ্ছে অঙ্কটা দেখে নাও ভালো করে তোমরা, খুব একটা ভালো অঙ্ক, ঠিক আছে। তারপর চলো 7 দাগের হলো 8 দাগেরটা আবার করবো। 4-এর 8 দাগেরটা কি বলেছে, 4-এর 8 দাগেরটা বলে দিয়েছে যদি tan স্কোয়ার থিটা মাইনাস √3 প্লাস 1 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0 হয়, তাহলে বলছে 45 থিটার মানটা 45 ডিগ্রি থেকে বড় হবে, কিন্তু 90 ডিগ্রি থেকে কি হবে ছোট হবে। তাহলে থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমেই বলে দিয়েছে কত, থিটার মানটা কি হবে 45-এর থেকে বড় হবে, কিন্তু 90-এর থেকে কি হবে ছোট, এটুকু কথা মনে রাখতে হবে। তাহলে চলো অঙ্কটা আগে টুকে নিই। তাহলে কি বলেছে অঙ্কটা, tan স্কোয়ার থিটা মাইনাস √3 প্লাস 1 tan থিটা আর প্লাস √3 ইকুয়াল টু কি হবে 0। তাহলে এখানে tan স্কোয়ার থিটা মাইনাস এটার সঙ্গে এটা গুণ করে নিচ্ছি, তাহলে কি হবে √3 tan থিটা, আর একটা কি হবে প্লাস মাইনাসে মাইনাস tan থিটা আসছে, আর প্লাস √3 ইকুয়াল টু 0। তাহলে দুটো থেকে যদি আমি কমন টেনে নিই tan কে, তাহলে tan থিটাকে আমি কমন টেনে নিয়েছি, কি পড়ে থাকছে এখানে একটা tan থিটা পড়ে থাকছে মাইনাস কি √3, আর এই দুটো থেকে -1 কমন টেনে নিয়েছি, তাহলে কি থাকছে tan থিটা, এটা প্লাস ছিল মাইনাস কমন নেওয়ার জন্য মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে দুটো থেকে tan থিটা মাইনাস √3, আর এটা কি আসছে tan থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে দুটো মান পাবো আমরা, দেখো tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0 একটা পাবো, এটা tan থিটা -1 ইকুয়াল টু 0 পাবো। তাহলে tan থিটা ইকুয়াল টু কত √3, তাহলে tan কার মান √3, tan হচ্ছে 60-র মান √3, tan 60। তাহলে অতএব থিটার মান কত হচ্ছে একটা 60 পেলাম। এই পাশটায় কত হবে, অতএব tan থিটা ইকুয়াল টু 1, tan 1 কার মান tan 45 এর মান, তাহলে tan 45, থিটার মান কত হবে 45। এবার দেখো আমরা প্রথমেই বলে দিয়েছিলাম কি থিটার মান 45 হওয়া যাবে না, 45 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট, তাহলে এটা তো 45 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কার্যকারী কোনটা, থিটার মান 60 ডিগ্রি, অতএব দিয়ে আমরা লিখে দেবো থিটা ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে 8 দাগের অ্যান্সারটা। তারপর চলো 9 দাগে কি বলেছে, 9-টা কি বলেছে, সরলতম মান বার করতে বলেছে। সরলতম মান 1/1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 1/1 প্লাস সেক স্কোয়ার 70 ডিগ্রি। ঠিক আছে, চলো ক্যালকুলেশনটা করি। তাহলে 1 বাই কি আসছে 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 1/1 প্লাস সেক স্কোয়ার 70 ডিগ্রি। তাহলে এটাকে দেখো 1/1 প্লাস সাইন স্কোয়ারটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে, যা করছি পরেরটাকে আমরা চেঞ্জ করছি। তাহলে 1 প্লাস সেক স্কোয়ার 70-কে আমরা ভেঙে নিচ্ছি পুরো করে, তাহলে সেক স্কোয়ার 90 মাইনাস 20 ডিগ্রি আসছে। তাহলে আবার লিখছি 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস, এখানে যদি ভাঙি তাহলে কত আসছে দেখো, এটাকে যদি ভেঙে নিই 1
প্লাস সেক স্কোয়ার 90 মাইনাস থিটা সমান কি আসবে, কোসেক আসবে। তাহলে কোসেক 20 ডিগ্রি আসছে। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 1/1 প্লাস কোসেক মানে কি, আর সেখানে একটা করা যাবে 1 প্লাস কোসেক 20 ডিগ্রি মানে কি 1/সাইন, তাই তো 1/সাইন, এখানে স্কোয়ার আছে স্কোয়ার হবে 1/সাইন 20 ডিগ্রি। তাহলে বা দিয়ে 1/1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 1, এখানে হরগুলি লসাগু কত হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার 20 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে উপরে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এখানটায় 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এটা কিন্তু উপরে চলে যাবে, তাহলে উপরে গেলে কত হয়ে যাবে, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, আর নিচে কত থাকছে, সাইন স্কোয়ার 20। তাহলে এটা ঘুরিয়ে লিখে নিচ্ছি আমরা, এভাবে লিখলেও হবে কি 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি। এই যে এটা লাইনটাকে সাইন স্কোয়ার 20 প্লাস 1 আছে, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি, যেহেতু সাইন গুলো সেম আছে তার জন্য অসুবিধা হবে না। তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি এটা পেলাম, প্লাস এটা কত দেওয়া আছে, তাহলে সাইন এটাকে কি করে নেবো আমরা, দেখো এখানে একটা জিনিস করলে হতো, আচ্ছা একবার লিখে নিচ্ছি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি বাই কি হয়ে যাচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি। এটা লাইনটাকে এখানে ভালো করে লিখে দিলাম। ঠিক আছে, এটা লাইনটাকে এখানে ভালো করে লিখে দিলাম। তাহলে বা দিয়ে হরগুলির যদি লসাগু করি 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটার নিচেও তো আছে, এটা নিচেও আছে, তাহলে 1 প্লাস কি হয়ে যাবে 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি। তাহলে উপর আর নিচে কেটে গেলে কি থাকবে 1 থাকছে। এটা অ্যান্সার হচ্ছে 1। সরলতম মান কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 9 দাগেরটা হয়ে গেল। চলো 10-এরটা কি বলেছে, 4-এর 10 দাগেরটা কি বলেছে দেখো। 4-এর 10 দাগেরটা বলেছে একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু এবং গোলকের আয়তন অনুপাত নির্ণয় করতে বলেছে। আচ্ছা তো ধরে নিচ্ছি এখানে কি, ধরি চোঙ, শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ যথাক্রমে r একক এবং উচ্চতা h একক। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা যেহেতু বলে দিয়েছে কি সমান, তার জন্য আমরা এটা মনে রাখবো কি h সমান কি হবে r হবে। এটা কয়টা মনে রাখবে কি ব্যাসার্ধ আর উচ্চতা কি বলে দিয়েছে, সমান বলেছে, তার জন্য এই দুটো কি হবে সমান হবে। ঠিক আছে, এবার আমরা লিখে নেব অতএব চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত, গোলকের আয়তনের অনুপাত নিচে লিখে নিচ্ছে। হ্যাঁ, তাহলে কত হবে অনুপাতটা, এখান থেকে লিখে নিচ্ছি অনুপাতটা। তাহলে চোঙের অনুপাত কি হবে পাই r স্কোয়ার h অনুপাত শঙ্কুর কি হবে 1/3 পাই r স্কোয়ার h, আর গোলকের কি হবে 4/3 পাই r কিউব। ঠিক আছে, এটাই তো হচ্ছে। এবার এখানটায় দেখো পাই পাই কেটে গেল, পাই কেটে গেল, পাই তিনটার কেটে গেল। পরের লাইনটাতে দেখো এরকম হচ্ছে কি, এখানে আর হচ্ছে আর স্কোয়ার কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, আর এখানে আর স্কোয়ার কেটে গেল, শুধু আর থাকছে। তাহলে কি কি পড়ে থাকছে, এখানে এইচ থাকছে। তাহলে এইচ মানে আমরা কি জানি, আর জানি। তাহলে এখানে আর হচ্ছে অনুপাত 1/3, এখানেও আর হচ্ছে অনুপাত, এখানে কি হচ্ছে 4/3, একটা আর থাকছে। তাহলে আর 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 কেটে গেলে কি থাকছে 1 অনুপাত 1/3 অনুপাত কি 4/3 থাকছে। তাহলে আমাকে কি করতে হবে, হর গুলো সরাতে হবে। তাহলে কিভাবে, এই যে এদের লসাগু থেকে গুণ করে নিব। তাহলে লসাগু দিয়ে যদি গুণ করি, তাহলে 1 গুণিত 3 অনুপাত 1/3 গুণিত 3 অনুপাত 4/3 গুণিত
3। কি করতে হবে, লসাগু দিয়ে গুণ করতে হবে প্রত্যেক সংখ্যাকে। তাহলে এখানে 3 একে 3, এটা 3 3 কেটে গেলে 1, আর এটা 3 3 কেটে গেলে কত 4। তাহলে কত আসছে, অনুপাত আমাদের আসছে 3:1:4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 10 দাগের অঙ্ক। তারপর চলো 11 দাগেরটা। 11 দাগটা বলছে একটি সমকোণী চৌপলে কর্ণের দৈর্ঘ্যের বর্গ এবং সমান্তরাল ক্ষেত্রফল সংখ্যামান সমান হলে দেখাও যে সমকোণী চৌপলটি একটি ঘন। এখানে একটা কোশ্চিনটা একটু আলাদা লাগছে, কি একটি সমকোণী চৌপলে কর্ণের দৈর্ঘ্যের বর্গ এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যমান ক্ষেত্রফলের অর্ধেক হবে, এখানে সংখ্যমানটা অর্ধেকের সমান হবে, তাহলে অঙ্কটা ঠিক আসবে কি সমকোণী চৌপলটা একটি ঘনক হবে। কারণ এই অঙ্কটা এর আগে এতে করেছি আমরা, এবিটিএ টেস্ট পেপার দেখবে একটা আছে, আর এই পর্ষদে একটা স্কুলে দেওয়া আছে। তাহলে এখানে অর্ধেক হবে, তখন করাটা প্রশুদ্ধ মানে অ্যান্সারটা করা যাবে। তাহলে চলো আমরা অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবে। তাহলে ধরে নিচ্ছি সমকোণী চৌপলের দৈর্ঘ্য ধরে নিলাম এ একক, প্রস্থ ধরে নিলাম বি একক, আর উচ্চতা ধরে নিলাম সি একক। এটি ধরে নিলাম। তাহলে কর্ণর ফর্মুলা আমরা জানি, কর্ণ সমান কি হবে, √a² প্লাস b² প্লাস কি আসবে c², এটা আসছে। তাহলে এটা যদি হয়, আর একটা আমাদের কি সমগ্র তলের ক্ষেত্রফলের যেটা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি আসবে 2 × ab প্লাস bc প্লাস ca। তাহলে এটা যদি হয়, তাহলে শর্তানুসারে আমরা কি করতে পারবো, শর্তানুসারে এটা বলেছে কর্ণের বর্গের সঙ্গে এটা সমান হবে। তাহলে √a² প্লাস b² প্লাস c² তার স্কোয়ার ইকুয়াল টু কি হবে 2ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, এটা হবে। তাহলে কর্ণে যদি তুলে, তাহলে a² প্লাস b² প্লাস c², এখানটায় কি আসবে 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এটাকে যদি আমি পাঁচটায় নিয়ে আসি, তাহলে সবগুলো কি হবে a² প্লাস b² প্লাস c² মাইনাস 2ab মাইনাস 2bc আর মাইনাস 2ca। এখানে আমাদের উচিত ছিল 2a 2b আর 2c, তাহলে আমাদের একটা কি আসবে ফরম্যাট আসবে। কিভাবে, আমাকে এখানে কি করতে হবে, হাফ দিয়ে গুণ করতে হতো, তাহলে হয়ে যেত। ঠিক আছে, এখানেও হাফ দিয়ে গুণ করতে হতো আর এখানেও হাফ দিয়ে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যেত। বুঝতে পারছো, তাহলে হাফ দিয়ে যদি, আচ্ছা তাহলে এখানে 2a 2b আর 2c যদি হতো, তাহলে আমাদের ফর্মুলাটা সাকসেস হয়ে যেত। তাহলে এখানে একটু অঙ্কটা ওখানে ভুল দেওয়া আছে, কি ভুল কি ওখানে মিস্টেক করেছে, ওখানে ক্ষেত্রফলটা অর্ধেকের সমান হবে, তাহলে ঠিক ছিল। ঠিক আছে, তাহলে যদি অর্ধেকের সমান থাকতো, তাহলে কি এখানে 2a হতো, এখানে 2b হতো, আর এখানে 2c হয়ে যেত। তখন একটা ফর্মুলা আসতো কি a প্লাস b তার হোল স্কোয়ার, মানে ফর্মুলা এরকম আসবে কি a² মাইনাস 2ab, ঠিক আছে, প্লাস c² আসবে, এটা আসছে, প্লাস আসবে আবার কি আসবে কি b² মাইনাস 2bc প্লাস c² আসবে, আর একটা আসবে c² মাইনাস 2ca প্লাস a², তাহলে ইকুয়াল টু 0 হবে। যদি 2 দিয়ে থাকে তখন হবে। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আসবে a মাইনাস c তার হোল স্কোয়ার, a মাইনাস b হবে, এটা সরি a মাইনাস b হয়ে যাবে, আর প্লাস b মাইনাস c তার হোল স্কোয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এরকম আসবে। তাহলে a মাইনাস c তার গোটাটার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে a মাইনাস c ইকুয়াল টু 0 হবে, তাহলে a সমান কি হবে c হয়ে যাবে। সেম এখানেও b মাইনাস c ইকুয়াল টু 0 হয়, তাহলে b সমান c হয়ে যাবে। সেম এখানেও c মাইনাস c ইকুয়াল টু c মাইনাস a ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে c মাইনাস c হয়ে যাবে। তাহলে a b c কি হয়ে যাবে, a b c যদি তিনটেই যদি সমান হয়, কি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার সমান হয়, তাহলে আমরা বলতে পারি অতএব কি হবে সমকোণী চৌপলটি একটি কি হবে ঘনক হবে। সমকোণী চৌপলটি কি হবে ঘনক হবে। চৌপলটি একটি ঘনক, চৌপলটি
একটি ঘনক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। 12 দাগেরটা কি বলেছে দেখো, 12 দাগেরটা বলে দিয়েছে 12 দাগেরটা বলেছে দেখাও যে সামেশন i ইকুয়াল টু 1 আর n পর্যন্ত, তার মানে এখান থেকে শুরু আর n এ শেষ, তাহলে xi মাইনাস x বার ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ দেখাতে বলেছে। কিভাবে দেখাবো দেখো, এটা সামেশন আমরা লিখে দিলাম, i ইকুয়াল টু 1 দেওয়া আছে, n পর্যন্ত যাবে, আর এখানে xi মাইনাস x বার, এটার মান আমরা বার করব। তাহলে আমরা কি জানি বলতো, আমরা জানি n সংখ্যক সবার মানে x বার সমান কি x1 প্লাস x2 প্লাস ডট ডট দিয়ে কত সংখ্যক n সংখ্যক সংখ্যা বাই ডিভাইডেড n, এটা আমরা জানি কিন্তু। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি এটাকে এপার নিয়ে আসি, n x বার সমান কি আসবে x1 প্লাস x2 প্লাস ডট ডট দিয়ে কি আসবে xn, এটুকু আমরা এর আগে অঙ্কতেও করেছি। এবার এখানে নতুন কি হচ্ছে, আমাদের যেটা বলেছে কি xi মাইনাস x, এটা দেওয়া আছে xi মাইনাস x, তাহলে x1 মাইনাস, তাহলে i এর মানটা কি আছে xi মাইনাস দেওয়া আছে xi মাইনাস x, তার মানে কি i এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত যাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো কি x1 মাইনাস x বার, ঠিক আছে, প্লাস x2 মাইনাস x বার, এভাবে ডট ডট করে n সংখ্যক পর্যন্ত যাবো, তাহলে x n মাইনাস x বার, এটা করতে পারবো। তাহলে এখান থেকে দেখো x1 প্লাস x2 প্লাস ডট ডট দিয়ে xnটাকে আলাদা করলাম, আর বাকি যেগুলো মাইনাস x বার দেওয়া আছে, মাইনাস x বার দেওয়া আছে ডট ডট দিয়ে, আবার কি আছে মাইনাস x বার দেওয়া আছে। তাহলে এটুকুর মান আমরা জানি, এটুকুর মান কত বলো তো n x বার। ঠিক আছে, এবার এটুকুর মান কত হবে বলো তো, এটুকুর মান হবে এই যে মাইনাস এক্স বারটার সঙ্গে কততম সংখ্যা n তম সংখ্যা, তাহলে n দিয়ে আমরা কি করে দেবো গুণ করে দেবো, তাহলে এটাই তো হচ্ছে n x বার বা x n বার, তাহলে এটা কাটলে কি আসবে 0 চলে আসবে, এটাই হচ্ছে অ্যান্সার, প্রমাণ আমাদের হয়ে গেল। তাহলে সামেশন কি আসছে i ইকুয়াল টু 1, আর এখানে n যদি হয় তাহলে xi মাইনাস x বার ইকুয়াল কি আসছে 0, এটা প্রুভ হয়ে গেল। ঠিক আছে।